আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে চীন এগিয়ে, অস্থির যুক্তরাষ্ট্র। 27,000 শিশুর খাবার নষ্ট করে ধ্বংসের পথে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে দড়িতে বাঁধা কুকুর বললেন খামেনি। 7.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র। এবং দুর্নীতির অভিযোগে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার, তুরস্ক জুড়ে বিক্ষোভ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 2018 সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের মধ্য দিয়ে নিজেকে আরও আত্মনির্ভর করে তুলেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও এই সংখ্যাতে যুক্তরাষ্ট্রের চেয়ে চীন কৌশলগতভাবে অনেকটাই লাভবান হয়েছে বলে বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। চীন রপ্তানি নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ বাজারে ভোগ বৃদ্ধির কৌশল এবং প্রযুক্তি উন্নয়নে জোর দিয়ে ধীরে ধীরে ট্রাম্পের চাপ মোকাবেলা করছে। বিশেষ করে বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টির কার্যকর হাতিয়ার পেয়েছে। মার্কিন বাজারে প্রবেশের পথে প্রতিবন্ধকতা তৈরি হলেও চীন নিজস্ব প্রযুক্তির উন্নয়নে নতুন করে বিনিয়োগ বাড়িয়েছে। হুয়াওয়ে ও বাইটেডেন্সের মতো প্রতিষ্ঠানগুলো মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অনিয়মিত শুল্ক নীতি চীনের কমিউনিস্ট পার্টির জন্য প্রোপাগান্ডামূলক বিজয় এনে দিয়েছে। তবে প্রযুক্তি ক্ষেত্রে চীন এখনও পুরোপুরি স্বনির্ভর না হলেও তারা যে আর পেছনে ফিরছে না তা স্পষ্ট। আফগানিস্তান ও পাকিস্তানের 27,000 অপুষ্ট শিশুদের জন্য বরাদ্দকৃত প্রায় 500 টন পুষ্টি সমৃদ্ধ উচ্চ ক্যালোরির বিস্কুট মেয়াদোত্তীর্ণ হয়ে ধ্বংস করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুবাইয়ের গুদামে রাখা খাবারগুলোর মেয়াদ চলতি জুলাইতেই শেষ হয়ে গেছে। ইউএসএআইডি বন্ধের সিদ্ধান্তকে দায়ী করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল রিগাস। রয়টার্সের তথ্য অনুযায়ী 622 টন বিস্কুট পাঠানো গেলেও প্রায় 500 টন পচে গেছে। এগুলোর বাজার মূল্য প্রায় $8 লাখ। এগুলো ল্যান্ডফিলে ফেলা বা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে, যার পেছনে আরও $1 লাখ খরচ হবে। এ ঘটনায় কংগ্রেসে প্রশ্ন উঠেছে, কেন আগেই ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রাম্প প্রশাসনের ইউএসএআইডি বন্ধের সিদ্ধান্তই বিপুল খাদ্য সহায়তা আটকে পড়ার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দড়িতে বাঁধা কুকুর বলে কড়া আক্রমণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে যে কোনো নতুন আগ্রাসনের জবাবে বিধ্বংসী প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার বাঁধা কুকুর ইহুদি সাম্রাজ্যের মোকাবেলায় আমরা পুরোপুরি প্রস্তুত। তিনি ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধকে টেস্ট রেসপন্স আখ্যা দিয়ে জানান, ইরানের প্রতিরোধ সক্ষমতা আরও অনেক বেশি। তিনি ইসরায়েলকে একটি ক্যান্সার এবং যুক্তরাষ্ট্রকে অপরাধের সহযোগী হিসেবে আখ্যা দিয়ে বলেন, শত্রুর আক্রমণে ইরানের জবাব হবে বিধ্বংসী। তিনি স্মরণ করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের কাতার ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা তাদের সামরিক দক্ষতার প্রমাণ। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.3। তীব্র এই ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে 7.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজ্যটির প্রোপোভ দ্বীপ। সেন্টার পয়েন্ট শহরে ছিল কেন্দ্র। এ সময় সাইরেনের শব্দে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়ায়। ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। পরবর্তীতে জরুরি সতর্কতা তুলে নেয় আবহাওয়া বিভাগ। তবে বাসিন্দাদের নিম্নভূমি থেকে উচ্চস্থানে সরে যাওয়ার পরামর্শ জারি রয়েছে। এখনও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তুরস্কের ইস্তাম্বুল শহরের মেয়র এক্রেম ইমামোগ্লু। আদালতের নির্দেশে তাকে মারমারা জেলে পাঠানো হয়েছে। তার গ্রেফতারের বিরুদ্ধে ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইমামোগ্লুর স্ত্রী দিলেখে কায়া রাস্তায় নেমে বলেন, এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই গ্রেপ্তার গণতন্ত্রের ওপর আঘাত। সিএইচপি দলের দাবি, প্রতীকী ভোটে 1.5 কোটিরও বেশি মানুষ অংশ নিয়ে অধিকাংশই ইমামোগ্লুকে সমর্থন দিয়েছেন। 2019 সালে নির্বাচিত হওয়া এই মেয়র প্রেসিডেন্ট এরদোয়ানের কট্টর বিরোধী হিসেবে পরিচিত। বিরোধীরা মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম।
নিউ ইয়র্কে বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির বনভোজন। ইউলো সোসাইটির বনভোজন রূপ নিল বাঙালির ঐক্যের উৎসবে। প্লাস্টিকের খেলনার ৭০% অতিমাত্রার সীসা ক্রোমিয়াম। ভোটার হওয়ার সুযোগ থাকছে তফসিল ঘোষণার আগ পর্যন্ত। এবং বাংলাদেশিদের অনেক ভিসা দেওয়া হচ্ছে দাবি ভারতের। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। 14 জুলাই হেমিস্ট্যান্ট লেক স্ট্রিট পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের খেলা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র, যেখানে নগদ অর্থ, সোনার চেইন, আইফোন সহ নানা পুরস্কার ছিল। ক্লোজ আপ তারকা রন্টি দাসের পরিবেশনা উৎসবে বিশেষ মাত্রা যোগ করে। সমিতির সাধারণ সম্পাদক রেজল আলম অপু বলেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে সংস্কৃতির সাথে পরিচিত করে এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ করে। সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান জানান, প্রবাসীদের আনন্দের জন্য এই আয়োজন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। দূর দেশেও বাঙালির হৃদয়ে জ্বলজ্বল করে শেকড়ের আগুন। শীতল বাতাস যতই বয়ে যাক, ঐক্য আর ভালোবাসার উষ্ণতা মুছে ফেলা যায় না। এমন এক মনোমুগ্ধকর মুহূর্ত বয়ে এনেছে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে রোববার অনুষ্ঠিত ইউলো সোসাইটির 32তম বনভোজন, যেখানে মিলনের হাসি আর সংস্কৃতির ছোঁয়ায় গাথা হলো প্রাণের এক অনবদ্য উৎসব। 1994 সালে ছোট এক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা এই অরাজনৈতিক পেশাজীবী সংগঠন আজ 31 বছরে পরিণত হয়েছে বাঙালির শেকড় ধরে রাখার অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান। বনভোজনে মিলিত হয় হাজারো প্রবাসী, যেখানে দেখা মেলে পুরনো বন্ধু বান্ধবী, পরিবারের সান্নিধ্যে হাসি, আড্ডা আর আনন্দে মুখরিত হয় পুরো আকাশ পাতাল। সকাল থেকে সন্ধ্যা অবধি চলে প্রাণবন্ত খেলাধুলা, রঙিন প্রতিযোগিতা, মুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন এবং গান বাদ্যে মেতে ওঠেন সবাই। রোজিও আজাদ, অমিত কুমার দে ও তানভীর শাহিনের সুরে জমে ওঠে মন। ইউলো সোসাইটির সভাপতি মোহাম্মদ মাসুদ রানা বলেন, এই বনভোজন শুধু বিনোদন নয়, এটা আমাদের ঐক্য, বন্ধুত্ব ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রদর্শনী। এখানে সবাই মিলে শেকড়ের বুকে নতুন দাগ কেটে দিই। দেশের বাজারে বিক্রি হওয়া শিশুদের প্লাস্টিকের খেলনার 70%ই অতিমাত্রায় বিষাক্ত ভারী ধাতু পাওয়া গেছে। সীসা, পারদ, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের মতো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ উপাদান রয়েছে এসব খেলনায়। এগুলোর মাত্রা আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে 10 থেকে 70 গুণ পর্যন্ত বেশি। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য প্রকাশ করে পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এসডো জানিয়েছে, গবেষণাটি কেন্দ্রভূত ছিল বিশেষভাবে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য তৈরি খেলনার উপর। কারণ এই বয়সী শিশুদের দাঁত গজানোর সময় মুখে খেলনা দেওয়ার প্রবণতা বেশি এবং তাদের দেহে রাসায়নিকের প্রতি সংবেদনশীলতা সবচেয়ে বেশি হয়। মোট 70টি কঠিন প্লাস্টিকের খেলনা নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। মূলত লাল, হলুদ, কমলা রঙের খেলনায় জোর দেওয়া হয়, কারণ আগের গবেষণাগুলোতে দেখা গেছে এসব রঙে বিষাক্ত রঞ্জকের উপস্থিতি বেশি। নমুনাগুলো দেশের বৃহত্তম খেলনা বাজার ঢাকার চকবাজার থেকে সংগ্রহ করা হয়। ভোটার তালিকা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকরা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। তিনি বলেন, ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় উপদেষ্টা পরিষদ চূড়ান্ত নীতিগত অনুমোদন দিয়েছে। এতে করে বিদ্যমান যে ব্যবস্থা, তাতে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যেসব ব্যক্তি ভোটার হওয়ার উপযোগী, যারা শুধুমাত্র ওই বছরের ডিসেম্বরের মধ্যে বয়স 18 বছর হয়, পরের বছরের জানুয়ারিতে এসে সেই হালনাগাদ হয়, সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়। প্রতি বছর 2রা জানুয়ারি এই খসড়া তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করে এবং 2রা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করে। তাহলে দেখা যায় পরবর্তী সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটি অনুষ্ঠিত হওয়ার আগে যেসব নাগরিক 18 বছর বয়সে পৌঁছান, তারা ওই ভোটে দিতে পারেন না। তারা এ তালিকা থেকে বাদ পড়ে যান। তাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য আবার অপেক্ষা করতে হয়। বাংলাদেশের নাগরিকদের অনেক পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিং এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, আমরা তো ভিসা দিচ্ছি, নানা কারণেই দিচ্ছি।
মেডিকেল জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের ভিসা দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে দেওয়া হচ্ছে, তবে ঠিক কত সংখ্যক ভিসা বাংলাদেশিদের দেওয়া হচ্ছে সেই তথ্য জানাতে পারেনি তিনি। বলেন, এটা জানতে হবে, পরে বলতে পারবো। গত বছরের জুলাই আগস্ট থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছিল, তবে সাম্প্রতিক সময় তা কিছুটা শিথিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সময় গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে সংঘর্ষ নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য করেননি। দর্শক, এই ছিল সিবিএন টিভি নিউজের সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।